অস্ত্রের লাইসেন্স দেওয়া নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলেছেন। গতকাল আমরা দেখলাম ইসি সচিব কথা বলেছেন, যেটি আসলে কতটুকু যুক্তিগত হতে পারে। আমরা যেখানে জানি যে তফসিল ঘোষণার পর বৈধ অস্ত্রের লাইসেন্সগুলো জমা নেওয়া হয়, সেখানে নতুন করে অস্ত্রের লাইসেন্স দেওয়া বা এই অস্ত্র কি আসলে মানুষের জন্য নিরাপত্তা দিতে পারে কিনা, সেই বিষয়টি আসলে কিভাবে দেখছেন? এই পুরো বিষয়টি খুব প্রশ্নবিদ্ধ। অস্ত্র কি আসলে মানুষকে নিরাপত্তা দিতে পারে কিনা? নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। আসলে অস্ত্র মানুষকে নিরাপত্তা দেয় না। একটা নিরাপদ পরিবেশ অস্ত্রের প্রয়োজনীয়তাকে কমিয়ে আনে। ব্যক্তিগত অস্ত্র বলেন অথবা নিরাপত্তাজনিত অস্ত্র বলেন, এটা কোথায় দরকার হয়? একটা বিপদসংকুল পরিবেশে। আপনি কি সিনেমা হলে ঢোকার সময় অস্ত্র নিয়ে ঢুকবেন? নর্মালি ঢুকবেন না। কিন্তু সুন্দরবনে ঢোকার সময় বাঘ আছে, এই ভয়ে বা এই নিরাপত্তাজনিত কারণে আপনি একটা বন্দুক নিয়ে ঢুকবেন, অথবা একটা বন্দুকওয়ালা আপনার সাথে থাকবে, কারণ বাঘ যদি আপনাকে আক্রমণ করে। যে জায়গা যত অনিরাপদ, সেখানে অস্ত্রের প্রয়োজন তত বেশি হয়ে দেখা দেয়। যখন স্বরাষ্ট্র উপদেষ্টা বলবেন যে আমি কাউকে অস্ত্রের লাইসেন্স দিব আরো বেশি করে বা সবাইকে দিয়ে দিব, তার মানে উনি স্বীকার করে নিচ্ছেন যে পরিবেশ নিরাপদ নাই। পরিবেশকে নিরাপদ করার জন্য বরং যত পারা যায় অবৈধ অস্ত্র উদ্ধার করা, মানুষের কাছে যেন অনিয়মিত এবং অবৈধ অস্ত্র না থাকে সেটা নিশ্চিত করা, বৈধ অস্ত্রের লাইসেন্স দেওয়াকেও সীমিত করা। কেননা শুধুমাত্র পয়সা কিংবা ট্যাক্স দিয়ে আপনি অস্ত্রের লাইসেন্স পেয়ে যাবেন, এটা হতে পারে না। আরও বিষয়গুলিকে ভালোভাবে যাচাই বাছাই করা, এবং যাকে অস্ত্র দেওয়া হচ্ছে তার মানসিক সুস্থতার বিষয়টাও যাচাই করা দরকার। আপনার মনে আছে কিনা জানি না, বিগত সরকারের সময় এমপির পুত্র রাস্তায় গুলি করেছে মাতাল অবস্থায়, একজন ট্যাক্সি চালক বা কেউ মৃত্যুবরণ করেছিল। তারপরে এক এমপির ড্রাইভার গাড়ির মধ্যে, আপনার মনে আছে? এগুলো তো আমরা নিয়মিতই দেখি। হ্যাঁ, তো মানুষ এগুলো ভুলে যায়, বুঝছেন। আমার কি একটা ভুল, আমি ভুলি না, আমার মনে পড়ে শুধু এই বিষয়গুলো। আমার মনে আছে দরুন নবী শাওনের গাড়ির মধ্যে তার ড্রাইভার গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছিল। তো এরকম একটা পরিস্থিতি বিগত সরকারের সময় আমরা দেখেছি। তার মানে অস্ত্র যার কাছে আছে সেও কিন্তু যদি মানসিকভাবে অসুস্থ হয় কিংবা তার যদি কোনো অন্যায় কর্মকাণ্ড থাকে, তাহলে ওই বৈধ অস্ত্র দিয়েও মানুষ অবৈধ কাজ করে। এই জন্য অস্ত্র দেওয়ার সিদ্ধান্তটা আসলে সঠিক না। বরং যারা প্রকৃত প্রশিক্ষণপ্রাপ্ত নিরাপত্তা রক্ষী বা কর্মী, তাদেরকে যদি ডিপ্লয় করা হয়, তাহলে বরং নিরাপত্তা দেয়া সম্ভব। ধরেন আপনি কাউকে অস্ত্রের লাইসেন্স দিলেন, সে কোথায় গুলিবিদ্ধ করবে, মানে কাকে তাক করবে, সে তো সেটা শিখেই নাই, সে তো জানে না। তাহলে এটার প্রশিক্ষণের প্রয়োজন আছে। সামান্য কয়েকদিন প্রশিক্ষণ নিলেই যদি এটা হয়ে যেত, তাহলে তো 10-20 দিন প্রশিক্ষণ নিয়ে লোকে পুলিশে যোগ দিয়ে দিতে পারতো। তা তো হয় না। অস্ত্র চালনার প্রশিক্ষণ যথেষ্ট গুরুত্বপূর্ণ, লক্ষ্যভেদ করা আরো গুরুত্বপূর্ণ। আপনি আপনার অস্ত্র আছে, বের করলেন, আপনি শত্রুকে তাক করতে গিয়ে আপনি মিত্রকে তাক করে দিলেন। হ্যাঁ, এটা হতে পারে। তো এই জন্য অস্ত্রের সিদ্ধান্তটা খুব হাস্যকর। নির্বাচন কমিশন ঠিকই বলেছেন। আরেকটি বিষয় হচ্ছে যে নিরাপত্তার এই হুমকি কিভাবে তৈরি হলো। নিরাপত্তার এই হুমকি তৈরি হওয়ার পেছনে এক ধরনের রিল্যাক্টেন্স বা অবহেলা কাজ করেছে। যে কোনো জায়গাতে যে কেউ একত্রিত হয়ে এক ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরি করা, নিরাপত্তাজনিত হুমকি তৈরি করা, কাউকে অপমান অপদস্থ করার যে সংস্কৃতি আমরা লক্ষ্য করেছি, দ্রুত চালু হয়েছিল, এটাকে খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করা হয় নাই। এবং এই ধরনের উস্কানি যারা দেয় তাদেরকে নিরস্ত করার কোনো চেষ্টাও করা হয় নাই। যে কোনো লোক যে কাউকে টার্গেট করে একে মারা হবে, ওকে ধরা হবে, ওকে শায়েস্তা করা হবে, এরকম কথা বলে দিতে পারছে। এই বলাটাও তো বাংলাদেশের আইনে একটা অপরাধ। এই অপরাধটা যে কেউ করতে পারছে, এটা তো ঠিক না। তৃতীয় জায়গাটি হচ্ছে যে আমাদের যে প্রার্থীরা গিয়ে নিরাপত্তাহীন বোধ করেছেন, এই নিরাপত্তাহীনতা বোধ করার যে পরিবেশটা, এটাই বা কিভাবে তৈরি হলো। একজন প্রার্থীর তো প্রচুর সমর্থক এবং তার কর্মী আছে। এত কর্মী এবং সমর্থক পরিবেষ্টিত থাকার পরেও তারা নিরাপত্তাহীন বোধ করছেন, তার মানে পরিবেশটা আসলে খুব একটা প্রীতিকর না এবং খুব একটা গ্রহণযোগ্য না। আমি বলবো অতি দ্রুত দেশে অবৈধ অস্ত্র উদ্ধার করার যে প্রক্রিয়া, সেটাকে আরো জোরদার করে এটা দরকার। তারপরে নিরাপত্তা কর্মীদের মাধ্যমে সকলের নিরাপত্তা দেওয়ার একটা চেষ্টা শুরু করে দেওয়া উচিত এবং এটা কমপ্লিট করা উচিত অতি দ্রুত। আরো বেশি মাত্রায় আইনশৃঙ্খলা বাহিনীকে রাস্তায় রাখা এবং নিরাপত্তাজনিত দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য তাদেরকে রাখা যেতে পারে। তাদের সকল
ছুটি ক্যান্সেল করে শুধুমাত্র মানবিক কারণে অথবা অত্যন্ত প্রয়োজনীয় কারণ ছাড়া অন্য সকল ছুটি ক্যান্সেল করে তাদেরকে রোটেশনাল ডিউটিতে সম্পূর্ণভাবে জনগণের জানমাল নিরাপত্তার জন্য নিয়োজিত করা উচিত এবং কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না। যে কোনো আক্রান্ত ব্যক্তি প্রথমে তাকে রক্ষা করতে হবে, তারপরে বিবেচনা হবে যে উনি কেন আক্রান্ত হয়েছিলেন। অর্থাৎ এই মাঠের মধ্যে বিচার করার যে প্রক্রিয়া, এটা টোটালি বন্ধ করতে হবে, যেটাকে মব বলা হয়, এটা সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। এটা বন্ধ না করলে আমরা ধরে নেব যে নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য ক্ষমতাবানদের মধ্যে একটা অংশ আছে যারা চেষ্টা করছে, এবং এই ধরনের সকল ঘটনাকে বিচারের আওতা আনতে হবে। ভুয়া মিথ্যা মামলা দেওয়ার যে সংস্কৃতি, এটা আমরা দেখছি এখনো বন্ধ হয়নি, কিন্তু এটা বন্ধ করে প্রকৃত মামলাগুলির দিকে মনোযোগ দিয়ে সেইগুলিকে বিচার আচারের মাধ্যমে অন্তত কিছু নিষ্পত্তি করে মানুষকে একটা ধারণা দিতে হবে যে অন্যায় করলে অন্যায়ের একটা প্রতিকার হয়। এবং মানুষ কিন্তু বোঝে কোনটা ভুয়া এবং কোনটা ভুয়া না, কোনটা মিথ্যা এবং কোনটা মিথ্যা না। তাই মানুষকে ধোঁকা দেওয়ার যে চেষ্টা, এটা বন্ধ করা দরকার খুবই জরুরিভাবে। জি, আপনি কাউকে ধরে নিয়ে গেলেন, নিয়ে তারপর ঠিক করছেন কি মামলা দিবেন, এটা তো খুব একদম প্রকাশ্য, এটা বোঝা যায়। তো এইটা কিন্তু আমি মনে করি যে এইটাও এই পরিস্থিতিকে অনেক ঘোলাটে করছে। আর সবশেষে আমি বলবো যে নির্বাচন বাধাগ্রস্ত করলে আমরা যে সম্ভাবনার কথা বলছি, সেই সম্ভাবনাকে সম্পূর্ণভাবে টুটি চেপে ধরা হবে। নির্বাচনই এখন একমাত্র উপায়, যে উপায়ের মধ্যে দিয়ে আমরা একটা গণতান্ত্রিক, বৈষম্যহীন, সুবিচারের সংস্কৃতি আছে এমন রাষ্ট্র তৈরি করতে পারবো। ফলে এই যে সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা নিরাপত্তাহীন পরিবেশ, এই সব কিছুই নির্বাচনের পরিবেশকে বাধাগ্রস্ত করবে। আমাদের আইনে আছে নির্বাচনের পরিবেশকে যারা বাধাগ্রস্ত করবেন তাদের শাস্তির ব্যবস্থা আছে। ফলে কেউ যদি তাদের ভুল সিদ্ধান্তের মাধ্যমে নির্বাচনের পরিবেশকে বাধাগ্রস্ত করেন, আমার মনে হয় এই বিষয়গুলো আমাদের বিবেচনা করা উচিত। এখন কোনোভাবেই ভুল সিদ্ধান্ত নেওয়ার সময় নাই। দরকার হলে সিদ্ধান্ত নেওয়ার আগে 2 বার 3 বার 5 বার চিন্তা করা উচিত, তারপরে জি, অন্তত শতকরা 90% সফল হওয়ার সম্ভাবনা আছে এমন সিদ্ধান্তগুলি নেওয়া উচিত। সব সিদ্ধান্তের প্রয়োজন নাই। এখন সকল সিদ্ধান্তের লক্ষ্য হওয়া উচিত নির্বাচন নির্বাচন এবং সুষ্ঠু নির্বাচন।